রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। কবি রবীন্দ্রনাথ লিখেছিলেন তার এক গানে। আর তাকে ঘিরেই নানান বসন্ত, বসন্তের নানা রং প্রকাশ পায়। তেমনি আর একজন রঙিন মানুষকে আমরা পেয়েছি, চিত্রশিল্পী শুভবণিক। শুভবণিককে স্বাগত জানাই মানকুণ্ডু সৃষ্টির ধন্যবাদ। সাতকাহন ওপেন স্টুডিওতে। প্রথমে জানবো যে এই স্টুডিও এসে কেমন লাগছে। ধরো সৃষ্টি তো আমার একদমই নিজের জায়গা, তো এখানে আসার তো একটা অন্য অনুভূতি তো আমার সবসময়ই রয়েছে। মানে বহুদিন ধরে আমি রয়েছি তোমাদের সাথে, আরও নানা রকম তোমাদের যা কর্মকাণ্ড, এবং তার সাথে এটা একটা এক্সট্রা মাইলেজ। আমরা প্রত্যেক দিনের মতোই যে চর্চাটা করে থাকি আর কি, বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন নাড়াঘাটা, তো সেই জায়গা থেকেই ওর কাছে প্রশ্ন যে এত কিছু মাধ্যম থাকতে, মানে সেটা নাচ গান নাটক এসব কিছু আর কি, বা লেখালেখি, তো সেখান থেকে এই চিত্রশিল্পকে বাছা এবং তারপর থেকে এই এতটা পথ চলা, সেটা কীরকম শুভবণিকের কাছে? ছোটবেলা থেকে আমার বাড়ি থেকে আমাকে ছবি আঁকাটাই একমাত্র শেখানো হয়। এটা একটা বড় কারণ হতে পারে, আমি সঠিক হয়তো বলতে পারছি না। এর পেছনে আরও একটা কারণ হতে পারে, আমি ছোটোবেলা থেকে অনেক বই পড়তাম, গল্পের বই, এবং তার সাথে সাথে প্রচুর ইলাস্ট্রেশন থাকতো। সত্যজিৎ রায় আমার খুব পছন্দের একজন ইলাস্ট্রেশন, তার সাথে সাথে আরও নানা লোকজন রয়েছে, প্লাস তার সাথে কমিক বুকস, টিনটিন আমার খুব পছন্দের একটা সিরিজ ছিল। তো সেখান থেকে ছবি আঁকাটার সাথে যেন আমি অনেকটা বেশি কানেক্ট করতে পারতাম, মোর দ্যান লিটারেচার অর এনিথিং। এছাড়া মানে শুধু ছবি আঁকা নয়, সৃষ্টির সাথেই আমি একটা কাজও করেছি, নাটক অগ্নিযুগ, তো তাতে অভিনয় আমি করেছি। তো এইরকম। এই কোন কোন মাধ্যমে, মানে কাদের কাদের সঙ্গে সঙ্গী হয়ে আজকে এই অবস্থায়, মানে ছোটবেলা থেকে শেখা, কাদের থেকে অনুপ্রেরণা পাওয়া এই চিত্রশিল্পে? সত্যি কথা বলতে জীবিত অনুপ্রেরণা হিসেবে আমি ছোটোবেলা থেকে আমি যে স্যারের কাছে শিখতাম, মানে আমার যিনি শিক্ষক ছিলেন, তার নাম রবীন দেবনাথ, শ্রদ্ধেয় রবীন দেবনাথ, তো তিনি এখনও শেখান। তো তিনি আমার কাছে একটা বড় অনুপ্রেরণা। তার কাছ থেকে ছোটোবেলা থেকে আমি ওয়াটার কালার, লাইন ড্রয়িং, এই আরও নানা রকমের ছবির সাথে যুক্ত হওয়া প্রথম। তো দ্বিতীয় হিসেবে এখানে যার নাম আমি নেবো সে হচ্ছে মানকুণ্ডু সৃষ্টি আর্ট একাডেমি। তো এখানে প্রথম আমি আসি, তখন আমি 11-এ পড়ি, তো তখন আসি আমি শিক্ষকতা করতে মানকুণ্ডু সৃষ্টি আর্ট একাডেমিতে। তো সেটা একটা বড় পাওয়া আমার কাছে, এই যে এত নানা ধরনের নানা মিডিয়ামের লোকজন, নানা শিক্ষক, এবং অবশ্যই তুমি, তো তোমাদেরকে এই যে পাওয়া কাজ থেকে, তারপরে এই যে নানা রকম শিল্প কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া, তোমার সাথে কয়েকটা সেটের কাজ করা, তো এটা আমার মধ্যে আরও ইনভলভমেন্টস তৈরি করে। তারপরে আমি আর্ট কলেজে, ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপে এক্সাম দিই এবং সেখানে ভর্তি হই। তো সেক্ষেত্রে দুজন টিচারের নাম কলেজের না আনলেই নয়, সৌমেন্দ্রনাথ মজুমদার এবং তন্ময় মৃধা স্যার। ওনাদের দুজনের কাছ থেকে অনেক কিছু আমি পেয়েছি গত 3 বছরে। এছাড়া যদি আমি আরও অনুপ্রেরণা বলতে চাই, তো আমার কাছে একটা বড় অনুপ্রেরণার জায়গা হচ্ছে এই যে ইন্টারনেট মাধ্যমে এখন তো ছবি খুব হাতের কাছে, তো নানা দেশি বিদেশি শিল্পী, কয়েকজন আমার খুব পছন্দের শিল্পী, যেমন বাস্কুয়েটের নাম আমি নিতে পারি, বাংলা থেকে যামিনী রায়, এদের খুব অনুপ্রেরণা আমাকে পাই আমি এদের কাছ থেকে। তো এভাবেই। এই যে একই সঙ্গে তুই মনে হয় আমার যতটুকু জানা যে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিস। একদম। তো এই যে ছোটবেলা থেকে মাধ্যমিক পর্যন্ত আসা, বা মাধ্যমিকের পর একটা সায়েন্সের মতো সাবজেক্টকে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা, তো এই জার্নিটাতে কখনো মানে ছবি আঁকার ক্ষেত্রে বাধা হয়েছে কি, লেখাপড়া? এটা দেখো, আমার যেটা মনে হয়, মানে এটা অনেকেরই ধারণা আছে যে সায়েন্স নিয়ে পড়লে বোধহয় আর্টে যাওয়া যায় না, কারণ ছোটোবেলা থেকে মানে ফাইন আর্টসের কোনো সাবজেক্টই তো আমাদের ক্লাসে সিলেবাসে থাকে না, তো আমি যে কোনো স্ট্রিম থেকে যেতে পারি। উল্টে আমার যেটা মনে হয় যে আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম বলে আমার অ্যানাটমি থেকে শুরু করে আরও নানা ক্ষেত্রে, রঙের মিশ্রণ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার সুবিধে হয়েছে। তো আমি আরও অনেক ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এটাই সম্পূর্ণ ভুল ধারণা যে সায়েন্স থেকে গিয়ে ওখানে যাওয়া যায় না বা কিছু, এটা ভুল ধারণা। তো আগামী যে সময়টা, তার জন্য যে প্রস্তুতি তুই নিচ্ছিস, বা আগে যে ছবি এঁকেছিস, সেগুলো কোথায় কোথায় এক্সিবিশন করেছিস, বা অ্যাওয়ার্ড কি কি তুই অর্জন করেছিস? এক্সিবিশন বলতে
সোলো এক্সিবিশন আমার এখন অবধি করে ওঠা হয়নি, আর্থিক এবং নানা আরও সমস্যার কারণে। যাই হোক, তো আমি বিভিন্ন গ্রুপ এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, বিভিন্ন জায়গার অ্যানুয়াল এক্সিবিশনে পার্টিসিপেট করেছি। যেমন এই বছর 2020 একাডেমি অফ ফাইন আর্টসের যে অ্যানুয়াল এক্সিবিশন হয় সেখানে পার্টিসিপেট করেছিলাম, ওখান থেকে মেরিট অ্যাওয়ার্ডও পেয়েছি। স্টেট একাডেমি গত 2 বছর মানে 2019 এবং 2020 দুটোতেই আমি পার্টিসিপেট করেছি। আমাদের কলেজের অ্যানুয়াল এক্সিবিশনে 3 বছর হলো পার্টিসিপেট করছি। এছাড়া আমাদের একটা গ্রুপ আছে, বা বলা ভালো ছিল গ্রুপ, আমি একসময় ওই গ্রুপের মেম্বার ছিলাম। আমি যে স্যারের কাছে শিখতাম, সত্যশেখর কর স্যার, তো তার স্টুডেন্টরা মিলে আমরা গ্রুপটা ক্রিয়েট করেছিলাম। তার নাম হচ্ছে স্যালন দে বেঙ্গল। তাদের সাথে আমি একটি অ্যানুয়াল এক্সিবিশন আমি পার্টিসিপেট করেছিলাম। তো সে ছবি আমার বেশ কিছু জায়গায় প্রশংসা পেয়েছিল। এছাড়া চারুলতা নামে একটি দলের সাথে বা একটি কিউরেটেড শো, আমি সেখানেও কলকাতা এবং দিল্লি 2 জায়গাতেই পার্টিসিপেট করেছি। আর এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখা ভালো যে এই যে ছবিগুলো দেখছেন এটাও আর কি অ্যাকচুয়াল এক্সিবিশন হচ্ছে এখানে, এটাও কিন্তু ওর করা। তো আর একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে এই ধর এত কিছু থাকতে মানে একটা সায়েন্স পড়বার পর ইঞ্জিনিয়ারিংয়ের দিকে না গিয়ে বা আরও যেগুলো যে যা যা রয়েছে আর কি, মানে ওটার পর যারা বাকিরা যেভাবে ভেবে থাকে আর কি, তো সায়েন্স থেকে এই ছবি আঁকার জগতে এলি, এখান থেকে একটা তো কর্মজীবনে যেতে হবে, মানে যেখান থেকে পেট চালানোর জন্য, শুধু তো মনের খোরাক তো চলবে না। তো এই পেট চালানোর জায়গাটা আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের শিল্পী বা ভারতবর্ষের শিল্পীরা রয়েছে তাদের যে চিত্রটা আমরা দেখতে পাই, মানে অনেক হতাশা, অনেক কিছু, ছবি না বিক্রি হওয়া বা এত কিছু, সেইখান থেকে এই চ্যালেঞ্জটা নিলি কিভাবে বা নিজেকে কিভাবে এক্সপ্রেস করবি আগামী দিনে সেক্ষেত্রে? দেখো, মনে হয় আমার যা ধারণা, যে কোনো বিষয় পড়াশোনা করার পর তাতে একটা রিস্ক থেকে যাচ্ছে, মানে কোনো বিষয়ই 100% তোমায় গ্যারেন্টি দেবে না যে তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে। এবার নিজের মেধা, নিজের কাজের উপর কনফিডেন্স এবং আরও নানা রকম ব্যবসায়িক পদ্ধতি, ব্যবসায়িক বুদ্ধি, এগুলো আমার মনে হয় ব্যবহার করলে কোনো লাইনই অসফল হতে পারে না। মানে ছবির দিক থেকে আমি যদি বলি, সেখানে একটা বড় ক্ষেত্র রয়েছে ইলাস্ট্রেশন এবং কমার্শিয়াল আর্ট। কমার্শিয়াল আর্ট বলতে হয়তো অনেকে জানে, অনেকে জানেও না। কমার্শিয়াল আর্ট বলতে যে পোস্টার বা বিভিন্ন মুভি ডিজাইনিং বা সেট বানানো, ইভেন তোমাদের লাইনে বোধহয় মেকআপেরও অনেক কাজ করে থাকে, লুক ডিজাইন, মেকআপ, সেট অ্যান্ড প্রপস, যাই হোক। তো এই একটা কমার্শিয়াল ক্ষেত্র রয়েছে। এছাড়াও একটা বড় ক্ষেত্র রয়েছে, সেটা অবশ্যই আমার মনে হয় একটু সময় সাপেক্ষ। তো সেটিতে আমরা নিজের ছবি আঁকা এবং এক্সিবিট করা নানা জায়গায়, তো এটাও একটা বড় ক্ষেত্র। ছবি বিক্রির ক্ষেত্রটাও খুব ছোট নয়। তো দেশে বিদেশে নানাভাবে যেভাবে শিল্পীরা ছবি এঁকেছে। দীর্ঘ সময় কাজ করতে গিয়ে আমি একটা অভিজ্ঞতার বারবার আর কি সম্মুখীন হয়েছি। বেশ কিছু সফল চিত্রশিল্পী মানে যাদের একটু নামডাক হয়েছে তাদের সঙ্গেও কাজ করেছি, একেবারেই চর্চাকারী বা কাজ করছে তাদের সাথেও কাজ করেছি। কিন্তু এই 2 ক্ষেত্রেই কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে একটা হতাশার জায়গা বারবার তারা বলেছে যে ভারতবর্ষে ছবি বিক্রি হয় না, একাডেমি অফ ফাইন আর্টসে বা আরও যা যা রয়েছে, গগনেন্দ্র চিত্রশালা বা বিড়লা একাডেমি, সেগুলোতে যে এক্সিবিশন হচ্ছে, মানুষ ছবি দেখতে আসছে কিন্তু কেনার ঢং বা চল একেবারেই নেই। সেখান থেকে এই ওয়েস্ট বেঙ্গলে থেকে কিভাবে মানে হতে পারে, মানে কি পন্থা তোর কাছে মনে হচ্ছে যার ফলে একটা সময় একজন শিল্পী তার ছবিকে মাধ্যম করে, তার বাণিজ্যিকরণ করে সে বেঁচে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, সুখে শান্তিতে একটা স্বচ্ছন্দে চলতে পারে? দেখো, আমার মনে হচ্ছে যে একাডেমি অফ ফাইন আর্টস বা আমাদের কলকাতা চত্বর থেকে হয়তো ছবি সে অর্থে বিক্রি হয় না, এর পেছনে কিন্তু শুধুমাত্র আমি অডিয়েন্সকে দায়ভার দেব না। শিল্পীদেরও নানা ক্ষেত্রে কি বলবো, আমি জানি না, কয়েক দশক ধরে আমি দেখছি কাজের মান যেন খুব কমার্শিয়াল লেভেলে নামিয়ে আনা হচ্ছে। তো এটার আমি একটা বিরোধিতা করি, কারণ লোকের কাছে তো একটা ভালো কাজ পৌঁছে দেওয়া আমাদের সব সময় একটা কর্তব্য। এছাড়াও আরও একটা বিষয়, এখন তো অনলাইনের যুগ, মানে এখানে নানা অনলাইন গ্যালারি আছে যার মাধ্যমে আমরা কাজ করতে পারি। সেটা ইনস্টাগ্রামে আছে এবং বিভিন্ন গ্যালারি আছে, কয়েকটা নাম আমি বলতে পারি, সাচি আর্ট গ্যালারি, আর্টসি,
এরকম নানা আর্ট গ্যালারি আছে, তাদের সাথে আমরা অনলাইনে কাজ করতে পারি এবং দেশে বিদেশে ছবি বিক্রি হচ্ছে, আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে করছে, এবং প্রচুর তো বড় শিল্পীরাও রয়েছে, কাজ করছে না তারা। না, এরকম একটা জায়গা আমার মনে হয় যে সারা ভারতবর্ষে নানা জায়গায় কাজ করার সুবাদে বা বিভিন্ন স্থাপত্য সেখানে পৌঁছানোর পর আমার যেটা মনে হয়েছিল যে বিভিন্ন মানুষজন যারা ব্যাখ্যা করে বলেন সেই জিনিসগুলোকে দেখিয়ে তার অন্দরমহলে পৌঁছানোর পর বা তার বৈঠকখানায় পৌঁছানোর পর আমি দেখেছি আর কি যে অনেক তৈলচিত্র রাজরাজাদের বাড়িতে বা জমিদারদের বাড়িতে এসব থাকতো আর কি। তারা পরিবারের মানুষজনদের ছবি, কখনো তাদের প্রিয় জায়গা, সম্পত্তি, সেগুলো আর কি তারা ওখানে সাজিয়ে রাখতো বা পছন্দের সেই জিনিসগুলোকে স্মৃতি স্বরূপ করে রাখতো আর কি। এখন বেশ কিছু মানুষের বাড়িতে গেলে পরে, মানে যারা চর্চাকারী নয় বা সেই অর্থে হয়তো শিল্পে দরদি নয়, তাদের কাছে পৌঁছলে দেখতে পাওয়া যায় যে কিছু ডিজিটাল ছোট ছোট ছবি আর কি, যেগুলো আমার ধারণা, মানে আমি কাজ করতে গিয়ে দেখতে পেয়েছি 15-20 টাকার একটা ডিজিটাল সিট, যার 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি মাপ, সেটা ওনার পছন্দ হয়েছে, বিক্রি হয়, সেটা হয়তো কিনেছে, তারপর তাকে বাঁধিয়ে রেখেছে আর কি। তো এই যে একটা সভ্যতা ছিল, দীর্ঘ সময় তৈলচিত্র ঘরে সাজানো, অতীতে ছিল, বর্তমানে হচ্ছে না। এটা কি শুধুমাত্র ডিজিটাল পেন্টিংয়ের কারণে, নাকি সেই মাত্রায় মাঝপথে শিল্পীরা ওই মানুষদের কাছে পৌঁছতে পারছে না বলে? না, এখানে আমার মনে হয় একটা বড় কারণ হচ্ছে সে সময় যেহেতু ডিজিটাল মাধ্যমটা ছিল না, তারা সস্তায় কিছু ওয়ে আউট ছিল না তাদের কাছে, সে কারণে রাজরাজাদের বাড়িতে তৈলচিত্র দেখা যাবে। কিন্তু আমরা যদি রাজরাজাদেরকে এখনকার এলিট ক্লাসের সাথে কম্পেয়ার করি, এলিট ক্লাস কিন্তু এখনো ছবি কেনে, তারা এখনো ভালো কাজ কেনে, কারণ সাধারণ মানুষের হাতে সেই সামর্থ্য নেই, তারা হয়তো দাম দিয়ে ছবি কিনতে পারছে না। এবং শিল্পীদেরও আমার বলা যে আমার মনে হয় সাধারণ মানুষের জন্য ছোট ছবি, কিছু কম দামের ছবি আমরা আঁকতেই পারি, যেহেতু তাদের কাছেও পৌঁছে যাওয়াটা আমাদের কর্তব্য, শুধু তো ইনকাম করাটা নয়। একদম। তো আমার ধারণা সাধারণ মানুষের জন্য কিছু কম দামের কিছু ছবি যেগুলো তারা কিনতে পারবে, তাদের সামর্থ্যের মধ্যে হবে, সেগুলো করা উচিত বলে আমার মনে হয়। এটা শিল্পীদের দোষ। কিন্তু আরেকটা বড় জায়গা যে আমাদের, মানে আমি যদি ফাইন আর্টস নিয়ে না পড়াশোনা করি, সেক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে আমার অবগতই হচ্ছিল। তো আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাতে এই ব্যাপারগুলো যদি একটু কোনোভাবে আনা যায়, বা আমাদের লোকাল যারা আঁকা শেখাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার বলা যে তারাও যদি ব্যাপারগুলোকে একটুখানি ডিটেলসে, একটু থিওরিটিক্যাল দিকগুলো বা আর্ট হিস্ট্রি বা শিল্প এক্স্যাক্টলি কী, কারণ এখন তো সবাই আঁকা শিখছে, তার শিক্ষকেরা যদি সেই সঠিক পরিমাণ জিনিসটা তাদেরকে দিতে পারে, আমার মনে হয় অনেকটা ইমপ্রুভ করবে। দুপক্ষ থেকেই সে হাতটা বাড়ানো উচিত। একদম। ও এখানে আসবার পর যখন আমরা একান্তে একটু আধটু কথা বলছিলাম যে কিভাবে এই কাজটা হবে, তুমি কি প্রশ্ন করবে না করবে, সেই সময় আমরা একটা বড় কথা, দামি কথা বলে আমার মনে হয় যে ওই প্রশ্নটা রাখে বা বলে আমাকে আর কি, যে ছবি বা রং তুলি বা এই যা কিছুই হোক না কেন, মানে মাধ্যমটা যেহেতু চিত্র, সেটা শুধুই নাকি ঘর সাজানোর নয়, সেটা নাকি মনেরও সামগ্রী। তো মানুষের কাছে এই যে একটা মনের সামগ্রী করে তোলা, সেটার জন্য আগামী দিনে শুভমণি কী কী দায়িত্ব গ্রহণ করছে? তো আমরা অলরেডি, শুধুমাত্র আমি একা নই, আমরা সৃষ্টি আর্ট একাডেমির সাথে জুড়ে আমরা একটা নতুন তো সেগমেন্ট চালু করছি, যেখানে আমরা ফাইন আর্ট কী বিষয়টা সেটা সম্পর্কে আমরা মানুষজনকে, যারা আসবে, আমাদের যারা আগ্রহী, তাদেরকে আমরা নানা বিষয়ে তাদেরকে বলবো, তাদের কাছে তুলে ধরা হবে বিষয়টা। এটা একটা বড় পদক্ষেপ। এছাড়াও আমি আমার নিজের ছবির দাম কখনো খুব বেশি রাখি না, বা নানাভাবে আমি আমার যারা নিজের স্টুডেন্ট রয়েছে, কারণ সবার কাছে গিয়ে তো ব্যাপারটা বলা সম্ভব না, আমার যারা স্টুডেন্ট, আমার যা ক্ষেত্র, তার মধ্যে আমি যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে এই বিষয়ে ইনভলভ করার, এবং আমার বন্ধুবান্ধব বা আমার যা পরিসর তার মধ্যে আমি চেষ্টা করছি। আরেকটা প্রশ্ন তোর কাছে, যে ঠিক চিত্রশিল্পী হয়ে উঠতে গেলে চর্চাকারী নয়, একেবারে প্রতিষ্ঠিত যে জায়গা সেটা পেতে গেলে পরে একজন মানুষ সে শিল্পে তার জায়গাটাকে নিয়ে আসতে গেলে একদম ঠিক কি কি চর্চা করা প্রয়োজন? এই যে আমার মনে হয় একটু জটিল প্রশ্ন, কারণ ওভাবে বলা যায় না যে কার কাজ কখন ক্লিক করে যাবে, এটা একটু জটিল প্রশ্ন। কিন্তু আমার মনে হয় সঠিকভাবে যদি সঠিক চর্চাটা করা যায়, আমার আগে যারা ছবি এঁকেছে তাদেরকে জানা যায় ভালো করে, এবং সঠিক জায়গাটা যদি জানতে পারা যায়, আমার মনে হয় না পথটা খুব
দুর্গম হয়ে উঠবে। কোন কোন শিল্পীদের ছবি সব থেকে বেশি করে আকর্ষণ করে? আমাকে একদম। এই প্রথমেই যে দুজনের নাম নেব, জিন মিচেল বাস্কুয়েট এবং কেথ হ্যারি। আর আমাদের এই বঙ্গে যে সকল শিল্পীরা রয়েছেন, নন্দলাল বসু, যোগেন চৌধুরী, এনারা দুজনেই আমাদের বাংলার মধ্যে থেকে আমার সব থেকে প্রিয় শিল্পী। লোকজ যে শিল্প, মানে সেটা তোকে কতটা টানে? লোকজ শিল্প আমি প্রথম আমাকে টেনেছে, আমি একটা আর্ট ওয়ার্কশপ জয়েন করি। আমাদের পিংলা থেকে এক শিল্পী আসেন এবং আমাদের ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করান। তো তার কাছে আমরা ওই বাংলার যে পট, মেদিনীপুরের যে পট, সেটা আমরা শিখি অনেকে মিলে। আমরা সেই ওয়ার্কশপটা করি ওই করে 3 দিনের একটা ওয়ার্কশপ। তো সেইখান থেকে প্রথমবার ওই লোকশিল্পের রেখা, ওই লোকশিল্পের রং আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে এবং তারপর থেকে আমি পড়াশোনা করা শুরু করি এবং লোকশিল্প আমার কাছে প্রচণ্ডভাবে একটা প্রভাব ফেলে। মানে আমার নিজের ছবি দেখলেও বিভিন্ন জায়গায় তার প্রভাব এসে যায়, মানে সেটা এসে যায়, আমি হয়তো কনসিয়াসলি না করলেও। যাই হোক, এভাবেই লোকশিল্প আমার ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। অবশ্যই। এবং এই কথাটাও সকলকে জানিয়ে রাখতে চাই যে তোমাদের কারোর যদি মনে হয় যে আর্ট কলেজে ভর্তি হবে বা অন্যান্য কলেজগুলোতে গিয়ে পৌঁছবে, শিক্ষকতার জায়গায় আর কি, শিক্ষকতা নয়, আমার বলতে ভুল হলো, মানে ভালো করে বিষয়টা শিখতে চাওয়া, সেটাকে নিয়ে আগামী দিনে একটা ভবিষ্যৎ তৈরি করা, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সঙ্গে, মানে মানকুণ্ডু সৃষ্টি অথবা সাতকাহনের সঙ্গে যোগাযোগ করলে আমরা শুভবণিকের সঙ্গে তাদের সক্রিয় যোগাযোগ করাবো এবং তোমরা তোমাদের সঙ্গে ওর কাজকর্ম, আদান প্রদান, আলাপচারিতা সব কিছু করতে পারো। আমার মনে হয় যে এইটুকু হেল্প তুই সকলকে করবি। অবশ্যই করবো। আর সেই সাথে তোমরা যারা আগামী দিনে এখানে আসতে চাইছো, আমাদের সঙ্গে থাকতে চাইছো, সময় কাটাতে চাইছো, নিজেদের কথা বলতে চাইছো, তারা অবশ্যই চলে এসো। তবে আসবার আগে এই যখন আমরা এই কাজটা করতে শুরু করলাম, একটা খুব বড় প্রশ্ন আমাদের কাছে আসে, রিপ্লাই আসে, যে সে প্রশ্নটা আমি এখন ওর কাছে রাখছি এবং আগামী দিনেও অনেকের কাছে রাখবো হয়তো। একজন এই বাংলায় থাকা একজন মানুষ, সে তার লেখাপড়া করবার পর, মানে আমি ধরে নিলাম সে গ্র্যাজুয়েশন পাস করলো, সে MA করলো, তারপর বিএড করলো, এরপরে সে SSC নামক বা টেট নামক যে সিস্টেমটা আছে তার এডুকেশনকে মাধ্যম করে, তার মেধাকে মাধ্যম করে সে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এবং শিক্ষকতা করবার সুযোগ পাচ্ছে, মানে সাবজেক্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে আর্ট কলেজে যে পৌঁছচ্ছে, সেও তো একটা বিষয়কেন্দ্রিক একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন করছে, তারপরে মাস্টার্স করছে, PhD করছে। কিন্তু সরকারের কাছে, সরকার তরফ এইরকম কোনো সুযোগ সুবিধা নেই। মানে সেই ছবি আঁকা, আমি যেটা দেখতে পেয়েছি দীর্ঘদিন স্কুলে কাজ করতে গিয়ে, যে ক্লাস 1 থেকে একদম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ক্ষেত্রেই ছবি কাজে লাগছে, ছবি আঁকতে হচ্ছে, ছবি আঁকার ক্লাস থাকছে। তাহলে একজন ছবি আঁকার দক্ষ মানুষকে, যার সেই কতদূর পর্যন্ত যোগ্যতা রয়েছে, তাকে পরীক্ষা সিস্টেমের মধ্যে নিয়ে এসে, অর্থাৎ SSC দাও, তুমি টেট দাও, তারপরে তুমি চিত্র শিক্ষক হিসেবে সেই স্কুল বা কলেজগুলোতে যোগ দাও, সেই জায়গাটা থাকছে না। তো এটা কতটা একটা দূরত্ব তৈরি করছে। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারে হয়তো নেই, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলোতে রয়েছে। তাদের আলাদা করে পরীক্ষা হয় আমাদের বিষয়ের এবং মিউজিক এবং আরও নানা ফর্মের আর্ট ফর্মকে তারা রাখছে, কিন্তু তারা সিলেবাসে, এবং আমরা সেখানে এক্সাম দিতেও পারি। আমাদের সেদিক থেকেও একটা চাকরির জায়গা রয়েছে, নবোদয়ের স্কুলগুলো রয়েছে। কিন্তু আমাদের মনে হয় পশ্চিমবঙ্গ সরকারও যদি সেদিকটা উদ্যোগ নেয়, আমি আমার দিক থেকে খুব থ্যাঙ্কফুল থাকবো। অবশ্যই মানকুণ্ডু সৃষ্টি এবং সাতকাহন ওপেন স্টুডিওর পক্ষ থেকে আমরা আমাদের রাজ্যের, মানে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই অনুরোধ রাখছি যে এই ধরনের একটি সিস্টেম আর কি আপনারা আপনাদের এই শিক্ষাক্ষেত্রে নিয়ে আসুন। তাতে করে আমার মনে হয় যে আমরা যারা মানে পড়াশোনার কাজে ওখানে যাই চাকরি করতে, তো তারা তাদের যতটুকু ন্যূনতম জ্ঞান তা দিয়ে একটা চর্চা করি মাত্র, মানে ছেলে মেয়েদের সঙ্গে চর্চা করি মাত্র, কিন্তু সেটা যদি একজন দক্ষ মানুষ এসে পৌঁছায়, তাহলে তাদের সেই কাজকর্ম অনেকটা বেশি করে সক্রিয় হয়, ভালো হয়। এই অনুরোধ আমরা রাখলাম।
আশা করছি আপনারা হয়তো আমাদের যদি এই বার্তা পৌঁছায় হয়তো ভাবলে আমরা এবং এই বাংলার শিল্পীরা উপকৃত হবে। একই সঙ্গে তোমরা যারা রয়েছো, যারা এই সাতকাহন স্টুডিওতে আসতে চাও, শুভ বণিকের মতো করেই নিজেদের কথা শেয়ার করতে চাও, তারা চলে আসতে পারে। বানকুণ্ড সৃষ্টি এবং সাতকাহন তাদের সঙ্গে নানা ক্ষেত্রে যোগাযোগ হতে পারে এবং আমাদের যে নিচে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওটিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তাতে তোমাদের ডিটেলস, তোমাদের কথা আমাদেরকে জানাতে পারো, আসতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করতে পারো। এসো, দেখা হবে। শুভ বণিককে অনেক অনেক ধন্যবাদ। এই যে সাতকাহন ওপেন স্টুডিও, তার একজন সক্রিয় চিত্রশিল্পী হিসেবে ও অনেক ছবি এখানে নির্মাণ করেছে, সেই সঙ্গে আরও শিল্পীরা ছিল। এই কাজ যদি কারোর দেখতে ইচ্ছে হয়, যারা আমাদের স্থানীয় কাছাকাছি রয়েছেন, এই স্টুডিওতে আসতে চান, হয়তো এইভাবে কথা শেয়ার করতে চান না, শুধুমাত্র এসে দুদণ্ড বসতে চান, তাদেরকেও স্বাগত জানাই। পরের পর্বে দেখা হবে আবার। নমস্কার, শুভরাত্রি।